শিক্ষক কর্মচারী এবং সমস্ত পেনশনের স্বার্থে পেনশনিয়ারদের স্বার্থে 3% ডিয়ারনেস অ্যালাওয়েন্স মহার্ঘ ভাতা আগামী মার্চ থেকে লাগু করা হবে। সৌভাগ্য রবির উদয় দেখছি। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন ভরকেন্দ্র হিসেবে জেগে উঠেছে বাংলা। বাংলায় হয়ে উঠেছে নতুন আশার স্থল, নতুন ভরসার যোগানদার। বিশ্ব মানচিত্রে বাংলায় হয়ে উঠেছে নতুন গন্তব্য। নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। আজকের এপিসোডটা অন্যান্য সমস্ত এপিসোডের থেকে একদম আলাদা হতে চলেছে। আজকের এপিসোডে আমরা কথা বলবো রাজ্যের বাজেট নিয়ে। রাজ্যের বাজেট, রাজ্য প্রত্যেক বছরই নিজের বাজেট নির্ধারণ করে রাজ্যটাকে কিভাবে চালাবে তার জন্য। যেমন পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট গত বছর প্রায় 1,31,000 কোটি টাকার মতন নির্ধারণ করা হয়েছিল, যার প্রায় 61% এসছিল ট্যাক্স থেকে। মানে রাজ্য যে বাজেট নির্ধারণ করে, যে বাজেট বা বিভিন্ন খাতে যে টাকা খরচ করবে, সেই টাকাটা রাজ্যের হয় রেভিনিউ থেকে আসে বা রাজ্য কোথাও থেকে ধার নেয়, সেটা রাজ্যের বিভিন্ন খাতে টাকাগুলো ব্যবহার করে। তাই আজকে আমরা একটু ঠিক করব বা রাজ্য সরকারকে একটা সামান্য পথ দেখানোর চেষ্টা করব যে এই বাজেটটাকে যদি এইভাবে খরচ করা যেতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের সামগ্রিক ছবিটা একদম পাল্টে যাবে। আমার আজকের ভিডিওতে যে সমস্ত মতামত আপনারা শুনবেন, তার সাথে সমর্থন করতেও পারেন, আবার নাও করতে পারেন। আপনার মতামত নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন এবং গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। চলুন শুরু করি। আজকের এই বাজেট যেটা আমরা রাজ্যকে সাজেস্ট করছি, সেই বাজেটটা কি কি রকমের হতে পারে, এই বাজেটটাকে আমরা 4টে ভাগে ভাগ করছি। প্রথমত আমরা ইনফ্রাস্ট্রাকচার দেখছি, দ্বিতীয়ত এডুকেশন দেখছি, তৃতীয়ত হেলথ কেয়ার দেখছি, চতুর্থত সোশ্যাল ওয়েলফেয়ার দেখছি। আগের বছর যে বাজেট অর্থাৎ 2022-23 সালে যে 1,31,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল, ঠিক সেই রকম ভাবেই এই বছর হয় তার থেকে একটু বেশি বা কম হতে পারে। এই বাজেটে রাজ্য কি কি করতে পারে, কারণ এই বছরের অর্থাৎ 2024-এর জুন মাসে আরও একবার কেন্দ্র সরকার বাজেট পেশ করবে। সেই বাজেটের পরও কিন্তু রাজ্যের বাজেটেও হেরফের হতে পারে। আমরা সেসবও বাদ দিলাম, আমরা একটা রাজ্যের বাজেটে কি কি থাকলে রাজ্যের সামগ্রিক ছবিটা পাল্টে যেতে পারে সেইটা দেখব। প্রথমে বলি যে এই বাজেটের জন্য একটা রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করে, এই বাজেটের ওপর রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করে। বাজেট এই 4টে ভাগ, যেই ভাগগুলো আমরা আপনাদেরকে বললাম, সেই ভাগেই আমরা এটাকে ভাগ করব। প্রথমে আসি ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থাকছে রোডওয়েজ, রেলওয়েজ, গুড কানেক্টিভিটি। এবার এই গুড কানেক্টিভিটিতে কোনো বড় উঁচু বিল্ডিং বা সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু নয়। এই সমস্ত বিল্ডিং বা বড় বড় শপিং মল তখন সম্ভব যখন রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার বেস্ট হবে। আমরা রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সামগ্রিক রাজ্যের কথা বলছি, শুধুমাত্র রাজধানী কলকাতার কথা নয়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্র একটা বেটার ইনফ্রাস্ট্রাকচারের দরকার। এই জন্যই কিন্তু অনেক জায়গায় ইন্ডাস্ট্রি আসবে করেও এসে পৌঁছতে পারে না। একটা অটোমোবাইল সেক্টর ব্যাপক বুস্ট আনে রাজ্যের ইকোনমিতে। সেই অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে আনতে রাজ্য কোথাও না কোথাও ব্যর্থ হচ্ছে। বারংবার মিটিং হচ্ছে, বারংবার কথাবার্তা হচ্ছে, কিন্তু শেষমেশ কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। তার কারণ গুড ইনফ্রাস্ট্রাকচার, রোডওয়েজ। এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে সমস্ত রাস্তা বানাচ্ছে বা হাইওয়ে বানাচ্ছে, সেগুলো মূলত 6 লেনের হচ্ছে বা 4 লেনের হচ্ছে বা নিদেন পক্ষে 8 লেনের হচ্ছে। কিন্তু এই 8 লেন হওয়া সত্ত্বেও রাস্তার যে ওয়াইডনেস সেটা একটু কম হচ্ছে। কাজেই যখন একই রাস্তা দিয়ে বড় বড় ট্রাক বা ট্রেলার আসবে, সেই জায়গায় অন্যান্য প্রাইভেট ভেহিকেল কিন্তু যেতে পারে না, রাস্তায় যানজট হয়। এক্ষেত্রে ব্রিজের সাথে সাথে যেমন বিভিন্ন জায়গায় ফ্লাইওভার হচ্ছে, কানেক্টিভিটি বেটার করা হচ্ছে, ঠিক একই রকমভাবে যদি 12 লেন 14 লেনের বড় বড় রাস্তা করা হয় শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল করিডোরগুলোর ক্ষেত্রে, যেখানে ইন্ডাস্ট্রি তৈরি করার কথা ভাবছে রাজ্য সরকার, যে সমস্ত জায়গা ইন্ডাস্ট্রির জন্য চিহ্নিত করা হচ্ছে, সেই জায়গাগুলোর সাথে পোর্ট
অর্থাৎ বন্দর, মানে বন্দর থেকে কোনো মাল এসে যখন পৌঁছবে বন্দরে, সেই বন্দর থেকে মাল ট্রেলারে করে ইন্ডাস্ট্রির জায়গাটা পর্যন্ত পৌঁছবে, তার জন্য দরকার বড় রাস্তা যেখানে প্রাইভেট ভেহিকেলও যেতে পারে এবং তার সাথে বড় বড় ট্রাক এবং ট্রেলারও যেতে পারে। তাই দরকার বড় রোডের, আর সেই বড় রোড বানানোর জন্য প্রায় 14-15 লেনের চওড়া রাস্তা দরকার, মানে এদিকে 7 লেন এদিকে 7 লেন, এইরকম রাস্তা দরকার যাতে সবাই স্বাচ্ছন্দ্যের সাথে যাতায়াত করতে পারে, কোনো যানজট তৈরি না হয়। এই ইনফ্রাস্ট্রাকচারের কোথাও না কোথাও সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে, আর এই অভাবটা হচ্ছেও কিন্তু জমি জটের জন্য। পশ্চিমবঙ্গ যেহেতু উর্বর মাটি, তাই সেই জায়গায় কিন্তু কৃষকের জমি নিতে গেলে তৈরি হচ্ছে দ্বন্দ্ব, আর যার জন্যে অতীতেও আমরা আন্দোলন দেখেছি, আমরা বিক্ষোভ দেখেছি। এই আন্দোলন এবং বিক্ষোভের থেকে একটু বেরিয়ে এসে আমাদেরকে সমস্যার সলিউশন দিতে হবে। সেই সলিউশনও যদি রাজ্য সরকার 100%-এর মধ্যে 60%ও না করে বা 30%ও না পালন করে, তারপরে আমরা ভাবতে পারি বিকল্পের বা বিকল্প সরকারের। কিন্তু বর্তমান যে সরকার রয়েছে তার যে সমস্যাগুলো হচ্ছে তাকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি। তাই এই ইনফ্রাস্ট্রাকচারটা দরকার যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য। এবার যেখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে সেখানে কিন্তু প্রচুর মানুষ কাজ করতে আসবে, কাজেই সেখানে কিন্তু বিল্ডিং তৈরি হবে, শপিং মল তৈরি হবে, তাদের থাকার জায়গা তৈরি হবে। সেক্ষেত্রেও কিন্তু তাদের আসা যাওয়ার জন্য একটা কানেক্টিভিটি দরকার। সেই কানেক্টিভিটিতে হয় মেট্রো পড়ছে, না হলে রেলওয়েজ পড়ছে। রেলওয়েজের যা প্ল্যান রয়েছে সেই অনুযায়ী রেলওয়েজ তো কাজ করছেই, কিন্তু বিভিন্ন উন্নত রাজ্য যেমন মহারাষ্ট্র, অনেক জায়গায় রাজ্য ইনভলভ হয়, কেন্দ্রের সাথে হাত মিলিয়ে সেই রেলওয়েজের দিকে নজর দেয়। এমনকি রাজ্যের সেপারেট বডিও হয় যেখানে রেলওয়েজ ক্রিয়েট করা হবে। সেই রেলওয়েজটা থাকলে দ্রুত যাতায়াত ব্যবস্থা হবে, সেটা সেপারেট হবে। মেট্রো কানেক্টিভিটি রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে মেট্রোর কাজ চলছে, কিন্তু রাজ্যের তাতে কোনো ভূমিকা নেই। রাজ্য রাস্তায় অনেক সহযোগিতা করছে, কিন্তু মেট্রো বানানোর জন্য বা মেট্রোর জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার ক্ষেত্রে রাজ্যের কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। সেই সমস্যাটাকেও কিন্তু রাজ্যকে বুঝতে হবে যে এই মেট্রো কানেক্টিভিটি এমন একটা কানেক্টিভিটি যাতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারে, কোনো সমস্যা না হয়, খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। তার সাথে এই মেট্রো কানেক্টিভিটিও কিন্তু ইকো ফ্রেন্ডলি, মানে এতে পরিবেশ দূষণের যে সমস্যা সেটা অনেকাংশে কমে যায়। তাই এই মেট্রো কানেক্টিভিটির ক্ষেত্রেও কিন্তু রাজ্যের সদিচ্ছা দরকার এবং রাজ্যের একটা অ্যাক্টিভ ভূমিকা দরকার, যাতে এই মেট্রো কানেক্টিভিটিগুলো কাজ যা রয়েছে, যা স্লো চলছে, সেগুলো আরও দ্রুত হয়। মহারাষ্ট্রে অর্থাৎ মুম্বাইতে যে জায়গায় মেট্রোর কাজ চলছে সেখানে রাজ্য কেন্দ্র হাত মিলিয়ে কাজ চালাচ্ছে। কোথাও কোথাও প্রাইভেট কোম্পানিকেও দিয়ে দেওয়া হয়েছে যাতে সেই কাজ শেষ হয়। তাই এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে রোডওয়েজ এবং রেলওয়েজ এই দুটোই কিন্তু ডেভেলপ করতে হবে, রাজ্য এবং কেন্দ্র উভয়কেই হাত মেলাতে হবে। তাই এই খাতে রাজ্যকে একটা ভারী অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, এতে রাজ্যের মানুষের উপকার হবে এবং আগামী দিনে রাজ্যের মানুষ কিন্তু একবারও ভাববে না ভোট দেওয়ার আগে যে এ আমাদের জন্য কিছু করেছে কিনা, কারণ এতে রাজ্যের মানুষ উপকৃত হয়েছে। রাজ্যের মানুষ এমনিই নিজের থেকে ভোট দেবে। টিকিয়ে রাখার জন্য এখানেও কিন্তু বিভিন্ন রকমের ভাতার প্রকল্পের দরকার পড়বে না। এবার আসি রোডওয়েজ ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি এডুকেশন এমন একটা জিনিস যেটা আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, ভিত তৈরি করে। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমরা কি রকমের শিক্ষা পাচ্ছি তার উপরেই নির্ভর করে আমরা ভবিষ্যতে কোন দিকে এগিয়ে যাব। সেক্ষেত্রেও কিন্তু এই এডুকেশনের একটা বড় ভূমিকা রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে, যদি আজকে আমি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে চলে যাই, যদি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে চলে যাই, মেন সিটি থেকে বাইরে, তাহলে সেখানে কিন্তু সেই রকমের এডুকেশনাল ফ্যাসিলিটি নেই। আজকে বহু জায়গায় সরকারি স্কুলে চাকরির জন্য প্রচুর শিক্ষক আন্দোলন করছে। তো সেই আন্দোলনের জায়গা থেকেই বলি, এই সমস্ত শিক্ষকদেরকে যদি ট্রেন করা হয় একটা বেটার এডুকেশন সার্ভ করার জন্য, মানে কিভাবে বাচ্চাদেরকে পড়াবে, কি বিষয়ে পড়াবে, কেমন করে পড়াবে, এগুলোর জন্য যদি তাদেরকে ট্রেন করা হয় তাহলে সেই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু আরও উজ্জ্বল হবে। এক্ষেত্রে সরকারকে ইনভেস্ট করতে হবে এডুকেশন খাতে, টিচারদেরকে এডুকেট করার জন্য যে কিভাবে পড়াতে হয়, কিভাবে পড়ালে আজ গ্লোবাল এডুকেশন বা গ্লোবাল কম্পিটিশনের জন্য আমাদের পরের জেনারেশন তৈরি হবে। ছোট থেকেই
বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো রয়েছে, সরকারি স্কুলগুলো রয়েছে, সেখানে শিক্ষা এমনিতেই অনেক কম, ন্যূনতম খরচে হয়, কিন্তু অনেক জায়গায় চলছে না। ঠিক দিল্লির মডেলে যদি রাজ্যেও এই ইনভেস্টমেন্ট হয় এবং স্কুলগুলোকে ঝাঁচকচকে তৈরি করা হয়, তার সাথে বেটার টিচার প্রোভাইড করা হয়, টিচারদেরকে ট্রেন করা হয় এবং বাচ্চাদেরকে কম্পিউটারাইজড কম্পিটিটিভ গ্লোবাল স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়, তাহলে এই রাজ্যের ছবিটা কিন্তু একদম পাল্টে যাবে। এই সমস্ত বাচ্চাগুলো কিন্তু ভবিষ্যতে গিয়ে রাজ্যের নাম উজ্জ্বল করবে। এডুকেশনেই আসি অন্য একটা বিষয়, যেমন এই সমস্ত ডাক্তার যারা আমাদের রাজ্য থেকে বেরোচ্ছে, তারা বেশি টাকার জন্য রাজ্যের বাইরে চলে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রেও যদি আমরা একটু বেশি ইনভেস্ট করি, এদেরকে আরও বেশি ট্রেন করি এবং তাদেরকে তাদের উপযুক্ত স্যালারি দিয়ে রাজ্যের অভ্যন্তরেই রাখার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের হেলথ কেয়ারও কিন্তু ডেভেলপ করতে পারে। যাই হোক, সে বিষয়ে পরে আসছে, হেলথ কেয়ার পরের সাবজেক্ট, কিন্তু আপাতত এডুকেশনে রয়েছি। তাই এডুকেশনের খাতে রাজ্যকে ইনভেস্ট করতে হবে আরও বেশি, যাতে এডুকেশনটা বেটার পাওয়া যায়। সেই এডুকেশনে যদি স্কুলে মিড ডে মিল দিতে হয়, বেশি সংখ্যক বাচ্চাকে স্কুলে আনতে হয়, কারণ স্কুল ছুটের সংখ্যা নিত্যদিন বেড়ে যাচ্ছে। সেই স্কুল ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা আমাদেরকে কমাতে হবে। আর যদি স্কুল ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা আমাদেরকে কমাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকেও এই পর্যায়ে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ রাজ্যকে এডুকেশন খাতে ইনভেস্ট করতে হবে। অন্যদিকে আসি কম্পিটিটিভ এডুকেশন। বিভিন্ন জায়গায় রাজ্য সরকার এআই রিলেটেড এডুকেশন নিয়ে আসছে, ডেটা সায়েন্সের এডুকেশন নিয়ে আসছে, সেগুলো আরও সংখ্যায় বাড়াতে হবে। কলকাতার বাইরে বিভিন্ন গ্রামগঞ্জে যারা এডুকেটেড ছেলেমেয়ে রয়েছে, যারা গ্র্যাজুয়েট করে গেছে, যারা 12th পাস করে গেছে, তাদেরকে তাদের জেলার অভ্যন্তরেই যদি সেই সমস্ত শিক্ষা দেওয়া যায়, তাহলে তারা বাইরে যাবে না। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়া জায়গাগুলোতেও কিন্তু এডুকেশনের ব্যবস্থা পৌঁছতে হবে। সেইখানেও কিন্তু গুড কানেক্টিভিটির প্রশ্ন আসছে। বাড়ি থেকে স্কুল পর্যন্ত বা বাড়ি থেকে ইনস্টিটিউশন পর্যন্ত যাওয়ার জন্যও কিন্তু একটা বেটার ইনফ্রাস্ট্রাকচার, বেটার রোডওয়েজ দরকার। আগের থেকে তা অনেক ডেভেলপ করেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা যাতে কাজে লাগে সেই দিকেও আমাদের নজর দিতে হবে। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে রাজ্য ছেড়ে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা, রাজ্যের ট্যালেন্ট ড্রেন হয়ে বাইরের রাজ্যে চলে যাওয়ার যে প্রবণতা, তাহলে কিন্তু সেখানেই কমবে। আজকে যদি একটা বেটার এডুকেশন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে, মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যায়, তাহলে সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু চাকরির জন্য সেই গ্রাম থেকে মফস্বলের যে সমস্ত ছোট বড় শহর রয়েছে সেখানে চলে আসতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি কিন্তু কম খরচে অফিস সেট আপ করে সেই জেলা থেকেই কাজ করতে পারে। একটা জায়গায় কেন্দ্রীভূত হওয়ার দরকার পড়বে না। এতেও কিন্তু একটা বেটার ফিউচারের স্বপ্ন দেখা যেতে পারে। এরপর আমরা আসি হেলথ কেয়ারে। হেলথ কেয়ারে রাজ্য এই মুহূর্তে হেলথ কেয়ারে প্রচুর নিবেশ করছে, প্রচুর লোককে ফ্রিতে চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে। সেই জায়গায় যদি রাজ্য সরকার প্রাইভেট হসপিটালগুলোতে বারে বারে এই হেলথ কার্ডের প্রশ্ন না তুলে, যদি রাজ্যের নিজের হেলথ কেয়ার বা যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে সেগুলোকে ডেভেলপ করে, সেগুলোকে আরও বেটার করে এবং সেখানে ভালো চিকিৎসকদেরকে নিয়োগ করে এবং সেই চিকিৎসকদের পেছনে ইনভেস্ট করে, যারা রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে অন্যত্র বেটার স্যালারির আশায়, তাদেরকে আটকে রাখা যাবে এবং একটা বেটার হেলথ ফ্যাসিলিটি রাজ্য সরকার দিতে পারবে সাধারণ মানুষকে। এতে মানুষ উপকৃত হবে এবং রাজ্য সরকারের গুণগানই গাইবে। এর জন্যও কিন্তু কোনো জায়গায় ভাতা প্রকল্পের বা বিভিন্ন রকমের স্কিমের দরকার পড়বে না। এটা গেল হেলথ সেক্টর, এটা গেল এডুকেশন সেক্টর, আর তার সাথে আমরা ইনফ্রাস্ট্রাকচারের কথা বললাম, রোডওয়েজ এবং রেলওয়েজ, মেট্রো রেল, এই সবে রাজ্যের যে ইনভেস্টমেন্ট দরকার। এবার আসি সোশ্যাল ওয়েলফেয়ারে। সোশ্যাল ওয়েলফেয়ারে প্রত্যেক বছর রাজ্য কোনো না কোনো পুরস্কার পায়, কারণ যে পরিমাণ সোশ্যাল ওয়েলফেয়ারে পশ্চিমবঙ্গ রাজ্য খরচ করে সেই পরিমাণ খুব কমই করে অন্যান্য রাজ্য। তাই এই সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে রাজ্য যদি তার স্কিমটাকে একটু পাল্টে দেয় তাহলে কেমন হয়। প্রচুর মানুষের মধ্যে ইজ অফ ডুইং বিজনেসের প্রবণতা রয়েছে, মানুষ ছোট বড় ব্যবসা করতে চায়। মানুষ যদি ব্যবসা করতে যায় তাহলে সেক্ষেত্রে তাকে লোন দেওয়া এবং সেই লোন পাওয়াটা খুব সহজসাধ্য করা বেশি জরুরি, কারণ লোন পেতে গিয়ে অনেক সময় ব্যাংকে নাকানি চোবানি খেতে হয়, যেতে যেতে জুতো সোল হয়ে যায়। সেই ব্যাপারটা যদি অনলাইনে বা কোনো একটি কেন্দ্রের মাধ্যমে প্রত্যেকটি জেলায় একটি করে যদি কেন্দ্রের ওপর ইনভেস্ট করা হয় তাহলে এটা কিন্তু বেটার হয়, মানুষ খুব সহজে নিজের ডিজায়ার্ড বিজনেসটা করতে পারবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যদি রাজ্য সেই ছাড়গুলো দেয় তাহলে কিন্তু সমস্ত মানুষের জন্যই বেটার হবে। এবার আসি
এই সোশ্যাল ওয়েলফেয়ারে আরও একটা বিষয়, বিভিন্ন জায়গায় মানুষের চাষ করার যে ইচ্ছে রয়েছে বা ঘরে যে চাষ করার প্রবণতা রয়েছে, নিজের বাড়িতে গার্ডেনিং করা বা নিজের জমিতে চাষ করা, সেই ক্ষেত্রে চাষিদেরকে বিশেষ ছাড় দিলে বা সেই জায়গায় চাষিদের পেছনে ইনভেস্ট করলে কিন্তু আমরা যে এগ্রিকালচারের দিকে নজর দিচ্ছি সেই এগ্রিকালচারটাকে আরও বেটার করতে পারবো, আরও ফিউচারিস্টিক করতে পারবো এবং প্রচুর শিক্ষিত মানুষ কিন্তু তাতে ইন্টারেস্টেড হবে। তাই এই খাতে কিন্তু একটা ইনভেস্টমেন্টের দরকার বলে আমার মনে হচ্ছে। এবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন জায়গায় যে সমস্ত ইন্ডাস্ট্রি গড়ে উঠছে বা বিভিন্ন জায়গায় যে সমস্ত ইন্ডাস্ট্রিদেরকে আসার জন্য প্রলোভন দেখানো হচ্ছে, তাদেরকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সমস্ত কিছু পাইয়ে দেওয়ার কথা দেওয়া হচ্ছে, সেই জায়গাতেও কিন্তু একটা বড় পরিবর্তনের দরকার। যে সমস্ত কোম্পানিগুলো ইনভেস্ট করবে বা যে সমস্ত কোম্পানিগুলো আসবে তাদেরকে গুড কানেক্টিভিটি দেওয়া, গুড রোডওয়েজ দেওয়া, এই বিষয়গুলো সব থেকে বেশি জরুরি। সেই জায়গায়ও কিন্তু সরকার ইনভেস্ট করতে পারে। পশ্চিমবঙ্গের ছবি আগের থেকে যতটা পাল্টেছে সেই ব্যাপারে কোনো প্রশ্ন নেই, আগের থেকে পশ্চিমবঙ্গের ছবি অনেকটা পাল্টেছে, কিন্তু এই ছবিটা আরও বেটার করতে হবে। আর বেটার করলে মানুষ যখন স্বাবলম্বী হবে, মানুষ বেশি মাত্রায় শিক্ষিত হবে, তখন তারা রাজনীতির দিকে মন কম দেবে এবং নিজের কাজের দিকে বেশি ফোকাস করবে। মানুষকে কর্মব্যস্ত করতে হবে, মানুষকে উন্নত করতে হবে। তাই কম্পিটিটিভ এক্সামের জন্য বা কম্পিউটারিস্টিক ফিউচারের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং ইনভেস্ট করতে হবে। এটা রাজ্যের কাছে একটা বিনম্র অনুরোধ। শেষে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, ট্যুরিজম সেক্টর। ট্যুরিজম সেক্টর এমন একটা সেক্টর যেখানে প্রচুর রেভিনিউ জেনারেট করা যায়। সেই ট্যুরিজম ক্ষেত্রেও কিন্তু রাজ্যকে একটা সাজেশন দিতে পারি যে ট্যুরিজমের ক্ষেত্রে একটু বেটার ইনভেস্টমেন্ট, অর্থাৎ দীঘা, শঙ্করপুর, আমাদের যে বকখালি রয়েছে এবং তার সাথে আমাদের সমুদ্র সৈকতে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, মন্দারমণি, এই সমস্ত জায়গায় বড় বড় হোটেল চেইনকে ইনভাইট করা যেতে পারে, যাতে বিদেশি ট্যুরিস্ট এবং তার সাথে আমাদের দেশের অন্যান্য প্রান্তের ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করা যায়। তার জন্যও কিন্তু বেটার রোডওয়েজের দরকার। তাই রাস্তা কিন্তু আরও চওড়া করতে হবে, রেলওয়ে কানেক্টিভিটি আরও স্মুথ করতে হবে। রেলওয়ে কানেক্টিভিটি কেন্দ্রের হলেও রাজ্যকে তাতেও হস্তক্ষেপ করতে হবে এবং বেটার কানেক্টিভিটি করতে হবে। এবার আসি এই সমস্ত ট্যুরিজম স্পটে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ জিনিস, আজকে গোয়ায় সব থেকে বেশি মানুষ যায় শুধুমাত্র মদের জন্য, মদ বা লিকারের জন্য। এই লিকারের ক্ষেত্রে রাজ্য সব থেকে বেশি আর্ন করে, যে রেভিনিউ আসে তার থেকে। সেই জায়গায় রাজ্য যদি ইনিশিয়ালি, যেমন প্রথমে জিও আমাদেরকে ফ্রিতে সার্ভিস দিয়েছিল, তারপরে দাম বাড়িয়েছিল, ঠিক একই রকমভাবে এই মুহূর্তে লিকারের দামের ক্ষেত্রে যদি রাজ্য একটু কমায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইরের ট্যুরিস্ট, অন্যান্য রাজ্যের ট্যুরিস্ট বেশি মাত্রায় আসবে। এক তো সমুদ্রের সৈকতের মজা নিতে পারবে এবং তার সাথে এই সমস্ত জায়গায় লিকার সস্তায় পাওয়ার জন্য কিন্তু তারা এসে বেশি ভিড় করবে। রাজ্য কোথা থেকে রেভিনিউ জেনারেট করতে পারে? হোটেলের থেকে রেভিনিউ জেনারেট করতে পারে। হোটেলের ভাড়া বাড়িয়ে, যাতায়াতের সুন্দর ব্যবস্থা করে সেখান থেকেও কিন্তু রাজ্য রেভিনিউ জেনারেট করতে পারে। একটা দূরত্ব থেকে আরেকটা দূরত্বে যাওয়ার জন্য স্পেশাল ক্যাব সার্ভিসেস, স্পেশাল মেট্রো রেল সার্ভিসেস বা রোপওয়ে সার্ভিসেস বা মোনোরেল সার্ভিসেস, এই রকমের সার্ভিসেস দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে পৌঁছে যাওয়া যাবে। যেমন দীঘা থেকে মন্দারমণি খুব সহজে পৌঁছে যাওয়া যাবে যদি মোনোরেল, মেট্রো রেল বা এই সমস্ত সার্ভিস দেওয়া হয়, এবং তার সাথে যদি সুন্দর ক্যাব সার্ভিসেস থাকে। এগুলোতে রাজ্যের ইনভেস্টমেন্ট দরকার, রাজ্যের মনোনিবেশের দরকার, এবং পরবর্তীকালে যদি দাম বাড়িয়েও দেয়, ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়লেও কিন্তু মানুষের যে অভ্যেসটা তৈরি হয়ে যাবে ওই জায়গায় পৌঁছানোর, সেটা কিন্তু বজায় থাকবে। তাই এই জায়গায় কিন্তু রাজ্যের একটু স্ট্র্যাটেজিক্যালি ভাবা উচিত বলে আমার মনে হয়। এটা একটা সাজেশন, রাজ্য এভাবে দেখতে পারে। অন্যদিকে গোয়া বা বিভিন্ন সমুদ্র সৈকতে আজকে ফ্লোরিডায় যাচ্ছে লোকে, আজকে মিয়ামিতে যাচ্ছে, বা অন্যদিকে নিদেন পক্ষে সাউথ ইস্ট এশিয়ায় যাচ্ছে, বালি, সিঙ্গাপুর, পাটায়া, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায়, সেটা হয়তো অনেক ক্ষেত্রে আইনিভাবে এখানে ব্যবস্থা করা যাবে না, কিন্তু কিছু কিছু জিনিস যেমন ডান্স পারফরমেন্সেস, সি বিচ ফেস্টিভ্যাল, যেমন আজকে গোয়াতে হয় সি বিচ ফেস্টিভ্যাল, সেই রকম ফেস্টিভ্যালের আয়োজন করতে পারে রাজ্য সরকার বা বিভিন্ন অর্গানাইজেশনকে ইন্সপায়ার করতে পারে যে সমুদ্রের ধারে এই সমস্ত বিচ ফেস্টিভ্যাল করার জন্য, যেখানে প্রচুর বড় বড় শিল্পীরা আসবে দেশ বিদেশের থেকে, এবং সেটা দেখার জন্য প্রচুর মানুষ যারা দীঘা সম্বন্ধে অবগত নয় তারাও সে জায়গায় এসে ভিড় করবে, এবং সেখানে ধীরে ধীরে বড় হসপিটালিটি তৈরি হয়ে গেলে, বড়
হোটেল তৈরি হয়ে গেলে, হসপিটাল, মেডিকেল সিস্টেম যদি বেটার হয়ে যায়, তাহলে সেই সমস্ত মানুষ কিন্তু ঘোরার জন্য এই জায়গাকে বেছে নেবে বই কি। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন জায়গায় ডান্স বার, পাব, ক্লাবিং এই সমস্ত যদি সমুদ্র সৈকতগুলোকে তৈরি করা যায় তাহলে বেটার হয়। তাহলে এতে রাজ্যের একটা বড় ইনভেস্টমেন্টের দরকার। এবার আসি উত্তরে, অর্থাৎ আমাদের যে সমস্ত পাহাড়ি জায়গা রয়েছে, মালভূমির জায়গা রয়েছে, পুরুলিয়া হোক, বাঁকুড়া হোক, বিষ্ণুপুর হোক, এমনকি উত্তরে দার্জিলিং, শিলিগুড়ি, এই সমস্ত কালিম্পং, এই সমস্ত জায়গাগুলোতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রাজ্য আরও বেটার করতে পারে রোডওয়েজের দিক থেকে। রাজ্যের অভ্যন্তরে যে ব্যবস্থাগুলো রয়েছে তাতে রাস্তা ডেভেলপ করে প্রচুর মানুষ আসলে পাহাড়ে যারা যায় তারা সিনিক বিউটি এবং শান্তিপ্রিয় হয়। তো যারা পিস লাভিংয়ের জন্য যাচ্ছে তাদের জন্য সেই পিসের ব্যবস্থাটা ওখানে থাকলে আরও বেটার হয়। কারণ দার্জিলিংয়ের মতন জায়গা, কালিম্পংয়ের মতন জায়গা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ভিড় এবং কনজেস্টেড হয়ে গেছে। তাই নতুন নতুন পাহাড়ি জায়গা খুঁজে বার করা এবং ভিড়টাকে স্প্রেড করা, যাতে সবাই এক একটা জায়গায় গিয়ে শান্তিতে পাহাড়ের কোলে কিছুক্ষণ বসে নেচারের মজা নিতে পারে। তাহলে এই সমস্ত এমন কিছু খাত যেখানে রাজ্য ইনভেস্ট করতে পারে। আজকে যে কথাগুলো বলছি সেটা হয়তো কারো কারো ভালো লাগছে, কারো কারো ভালো লাগছে না, কিন্তু আগামী প্রজন্মের কাছে এইগুলো এভারগ্রিন হবে। আজকালকার মানুষ এই স্মার্টফোনের যুগে অত্যন্ত স্মার্ট, অত্যন্ত গ্লোবালাইজড, পৃথিবীর বিভিন্ন জায়গায় কি হচ্ছে কি হচ্ছে না সবাই খুব সহজে জানতে পারছে। তাই এই জানার জন্য কিন্তু মানুষ আরও বেটার ফিউচারের আশা করছে। যখন পাচ্ছে না তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু রাজ্যকে ভাবতে হবে যে কোন কোন খাতে ইনভেস্ট করলে মানুষকে নিজের রাজ্যে আমি ধরে রাখতে পারবো। আমরা শুধু লেবার প্রডিউস নয়, নিজের রাজ্যকে সেলফ সাফিসিয়েন্ট তৈরি করতে পারি। বিভিন্ন সংস্থা এমনি এমনি আসবে না, তাদেরকে বেটার ইনফ্রাস্ট্রাকচারের স্বপ্ন দেখাতে হবে। শুধুমাত্র তাই নয়, এয়ারপোর্টের ক্ষেত্রেও কিন্তু রাজ্য একটু হাত মেলাতে পারে। এয়ারপোর্ট অথরিটির 40 কিলোমিটারের মধ্যে জমি চাই, রাজ্য হয়তো দিতে পারবে না, কারণ বসত বাড়ি ভেঙে সে জায়গায় জমি নিয়ে এয়ারপোর্ট তৈরি করা যাবে না। কিন্তু যেই জায়গায় খালি রয়েছে সেই জায়গায় কিন্তু রাজ্য কেন্দ্রের সাথে কথা বলে, এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলে সেই জায়গায় এয়ারপোর্ট তৈরি করতে পারে। সমন্বয় না হলে সমন্বয় সাধনের জন্য দুজনে হাত মিলিয়ে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারে যে এই জায়গায় এয়ারপোর্ট হলে আমাদের রাজ্যকে একটা হাব বানানো যাবে। হাব হয়ে গেলে প্রচুর মানুষ এখানে আসবে। তার কারণ হলো কোনো জায়গায় এয়ারপোর্ট যদি খুব বড় হয়ে যায় তাহলে সেখানে বিভিন্ন এয়ারলাইন কোম্পানি নিজের হাব তৈরি করে। সেই হাব তৈরি করলে সেখানে তারা তাদের ফ্লাইট হল্ট করাবে। যেমন ধরুন, সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে মানুষ কলকাতা এলো এবং কলকাতা থেকে তার ডিজায়ার্ড জায়গায় চলে গেল, কারণ ওই এয়ারলাইন কোম্পানিটি এইভাবেই নিজের প্রফিট বানাবে। কারণ সবাই একসাথে দুবাই যাবে না, কেউ ব্যাঙ্গালোর থেকে দুবাই যাবে, কেউ সিঙ্গাপুর থেকে দুবাই যাবে। তো দুটো ভিন্ন ফ্লাইটে ব্যাঙ্গালোর থেকে কলকাতা এবং সিঙ্গাপুর থেকে কলকাতায় এনে তাদেরকে একটি ফ্লাইটে ফুল ক্যাপাসিটির ফ্লাইট পাঠানো হলো দুবাইতে। এই সিস্টেমটার জন্য কিন্তু একটা বড় এয়ারপোর্টের দরকার, বড় জায়গার দরকার। সেইটা বানানোর ক্ষেত্রেও কিন্তু রাজ্য কেন্দ্রের সাথে হাত মেলাতে পারে। তাতে ইনভেস্টমেন্টের দরকার হলে তাতে ইনভেস্ট করতে পারে। আমি জানি এটা অলিক কল্পনা, কিন্তু তার যদি 1%ও সত্যি করার জন্য রাজ্য একটুও বদ্ধপরিকর হয় তাহলে কিন্তু আমরা একটা বেটার ফিউচার দেখতে পারি। আজকের ভিডিওটা একটু লম্বা হলো কারণ এতে অনেকগুলো স্বপ্ন ছিল। আজকের এই ভিডিওতে যদি কোনো মতামত আপনার মতামতের সাথে মেলে তা কমেন্টে জানান, বা যদি আপনার কাছে কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে যদি আপনার মনে হয় এটা সরকারের কাছে পৌঁছক তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাকে চেনেন তাদের সঙ্গে শেয়ার করুন। ভালো লাগলে লাইক করুন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছয়। আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে।